নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক পাকে রাতের ডিনার বা সকালের ব্রেকফাস্টে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল, যেটা পোলাওর চাল। চাল দু রকমের হয়, গোবিন্দভোগ চাল, একটা পায়েসের জন্য, একটা পোলাওর জন্য। যেটা পোলাওর জন্য হয় সেই চালটাই লাগবে এখানে। এখন এখানে 250 গ্রাম চাল নিয়ে নিয়েছি, পোলাওর চাল। এখন এই চালটাকে খুব ভালো করে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে ফেলতে হবে। দেখুন বন্ধুরা, এবারে এই বাটির মাপেই কিন্তু 1 বাটি চাল হয়েছে, সেই মাপেই জলটা দিয়ে দিতে হবে। এখন একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। এই বাটির 1 বাটি জল হয়েছে, সেক্ষেত্রে এই বাটির 2 বাটি জল পরিমাপ করে আমি দিয়ে দিলাম। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা, জলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু ধুয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে। চালটাকে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। দেওয়ার পরে 10 মিনিট এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দশ মিনিট ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে এলাম। এখন ঢাকাটা খুলে দেখুন ভাতটা কিন্তু একেবারে সুন্দরভাবে হয়ে গেছে, খুবই ঝরঝরে হয়েছে। আর পরিমাপ মতো জল আর পরিমাপ মতো চাল নিলে কিন্তু গোবিন্দভোগ চালের ভাত কিন্তু খুবই ঝরঝরে হয়। এখন এটাকে অন্য পাত্রে ঢেলে আমি ঠান্ডা করে নেব। এখন দুটো পটল নিয়ে নিয়েছি। এই রান্নায় লাগবে আমার পটলটাকে এইরকম গোল গোল করে কেটে নিতে হবে। দেখুন, আপনারা চাইলে আরও যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন, তবে এটা কিন্তু পটল দিয়ে খেলে বেশি সুন্দর খেতে লাগবে। এবারে দিয়ে দিচ্ছি আলুকেও এইরকম গোল গোল করে কেটে নেব। এখন আলু আর পটলগুলো কাটা হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি মেখে নেব। খুব ভালো করে লবণ হলুদ দিয়ে আলু আর পটলটাকে মেখে নিতে হবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কোথাও কিন্তু স্কিপ করবেন না। তাহলে হয়তো কোনো ভিডিও ক্লিপিং যদি আপনাদের মিস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এত সুন্দর ঝরঝরে একটা রেসিপি আপনারা বানাতে পারবেন না। এখন ওগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর ভাতটাকে ঠান্ডা করে নিয়েছি। কতটা ঝরঝরে হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবারে চলে যাব সরাসরি রান্নার প্রসেসে। বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। এখানে রান্নাটা করব সাদা তেল আর ঘি দিয়ে। খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না, খুবই অল্প টাইমে রান্নাটা হয়ে যায়। আর এক চাপানে রান্নাটা হয়, এর সঙ্গে খাওয়ার জন্য কোনো রকম আলাদা তরকারির প্রয়োজন পড়ে না। প্রথমে পটলগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব। পটলগুলো কিন্তু খুব বেশি লাল কালার আসবে না, হালকা করে ভেজে নেব পটলগুলোকে উল্টে পাল্টে। এখন দেখুন বন্ধুরা, পটলগুলো কিন্তু বেশ ভাজা আমার হয়ে এসেছে। এখন পটলগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত পটলগুলোকে ভেজে নেব। আর যে তেল আছে তার মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। একই প্রসেসে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে ভেজে নেব। আপনারা যদি একদম কম তেলে খেতে চান, কম মশলা, এটাই কিন্তু ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা খেতে। তাছাড়া এইভাবে রান্না করে আপনারা কিন্তু ভগবানের ভোগেও দিতে পারেন।
সমস্ত আলুগুলোকেও দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার আলুগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি, হালকা লালচে করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকেও কড়া থেকে তুলে নিচ্ছি। এখন এই কড়ার মধ্যে আমি 1 চামচ দিয়ে দেবো ঘি। তবে বন্ধুরা এর মধ্যে ঘিটা দিয়ে দিয়েছিলাম, ঘিটা যখন দিয়ে ক্যামেরাটা অফ ছিল সেক্ষেত্রে আমি কিন্তু দেখাতে পারিনি ঘি দেওয়াটা। তবে আপনারা ঘিটা দেবেন। তারপরে কিছুটা চিনেবাদাম আমি ভেজে নিয়েছি ঘিটা দেওয়ার পরে। চিনেবাদামটাকে ভেজে তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর একটু আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো 2-4টে চেরা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু কোনো রকম গরম মশলার ব্যবহার করবেন না। গরম মশলা, গোটা গরম মশলা দিলে কিন্তু এর স্বাদ গন্ধ বর্ণ একেবারে চেঞ্জ হয়ে যাবে। তবে গরম মশলা ছাড়াই কিন্তু এই রান্নাটা হবে খুবই কম উপকরণে। আদাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নেওয়ার পরে ভেজে রাখা পটল আর আলুটাকে দিয়ে খুব ভালো করে আদার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে। এবারে আমাদের একেবারে রেসিপি শেষ মুহূর্তে চলে এসেছি। এবারে যে ভাত আমি আলাদাভাবে করে রেখেছিলাম সেই ভাতটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তবে বন্ধুরা আমি যেভাবে এই ভাতটা রান্না করা আপনাদেরকে দেখালাম, গোবিন্দভোগ চালের ভাতটা, ঠিক এইভাবেই আপনারা রান্না করবেন। তবে কিন্তু এই রান্নাটা খেতে সুস্বাদু হবে আর ভাতগুলো একেবারে ঝরঝরে হবে, একটার গায়ে একটা কিন্তু লেগে যাবে না। প্রথমে অল্প করে ভাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে যেটুকু ভাত বাকি আছে সেটুকুকেও এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা জানাবেন, বা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই করে জানাবেন। খুব ভালো করে এবারে মিনিট 2 মতো লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসছে বন্ধুরা। এটা যদি আপনারা বাড়িতে একবার না বানান বুঝতে পারবেন না এর কি টেস্ট। এই গরমে দীর্ঘক্ষণ উনুনের সামনে না থেকে যদি সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে এই এক পাকে এই রান্নাটা করে নেওয়া যায় তাহলে কিন্তু 8 থেকে 80 সকলেই খুশি হয়ে যায়। এখন সবার শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। তবে এখানে অবশ্যই করে একটু চিনি ব্যবহার করবেন, খেতে খুবই ভালো হবে। যাদের চিনি খেতে অপছন্দ হয় তারা কিন্তু চিনিটাকে স্কিপ করবেন। চিনিটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চীনাবাদামগুলো। চীনাবাদামটা যখন খাওয়ার সময় গালে পড়বে তখন কিন্তু বেশ সুস্বাদু লাগবে খেতে। এখন চীনাবাদামটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নেব। আর আমাদের রান্নাটা কিন্তু এখন একেবারে কমপ্লিট হয়ে গেছে। একটা পাত্রে আমি তুলে দেখিয়ে দেবো আমার আজকের রেসিপি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই ঝরঝরে হয়েছে, আপনারা বুঝতে পারছেন। আমি পাত্রে ঢেলে দিচ্ছি। ভগবানের উদ্দেশ্যে কিন্তু বন্ধুরা এই রেসিপিটি বানিয়ে ভগবানকেও আপনারা দিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।